স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা জানে না বেনজির কোথায়, কেউ জানে না। লোকটাকে হাওয়া হয়ে গেল, তাও কেউ জানে না। হাওয়াটা কি ঠিক হলো সেটাও কেউ উত্তর দিচ্ছে না। কিন্তু বেনজির সাহেব হাজির হননি। তার মানে উনি আসলে এই দুদকের কাছে যে হাজিরা দিতে হবে, দুদকের যে চিঠি, দুদকের যে চাহিদা তার প্রতি, দুদকের যে নির্দেশনা তার প্রতি, তাকে উনি আসলে বড় পুলিশ কর্তাদের পরে, বড় পুলিশ কর্তা বলতে আমি জনাব বেনজির এবং জনাব আসাদুজ্জামান মিয়াকে বুঝিয়েছি, তারপরে একজন মাঝারি পুলিশ কর্তার জমিদারির খবর এসছে। তার চাইতে আলাদা বিষয় হচ্ছে এই লোকগুলোর পাশে দাঁড়ানো, মানে এগুলোকে এখন আর ব্যক্তিগত অপরাধ হিসাবে না বলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি ছিল সেটা ধরে আমি খুঁটিনাটি ধরে 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 দেখিয়েছি, তারা এটাকে অন করছেন। তারা এই ব্যক্তিগত করাপশনগুলোকে বলার চেষ্টা করছেন যে এটা পুলিশ বাহিনীর উপর। তার মানে আপনারাই স্বীকার করছেন পুলিশ বাহিনী সিস্টেম্যাটিকলি এবং প্রতিষ্ঠান হিসাবেই এই ধরনের করাপশনে জড়িত হয়ে গেছে। আপনাদের মন্তব্য তাই। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির 4 কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জবলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা, পিআইবি বলছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, শুধু না আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলো এখন উদ্বেগ প্রকাশ করছে। দর্শক, আপনাদের মনে হয়তো ইতিমধ্যে প্রশ্ন উঠেছে যে 22 তারিখে আসাদুজ্জামান মিয়া এবং 23 তারিখে বেনজির আহমেদের দুদকে হাজিরা দেওয়ার কথা ছিল বা তাদের দেশে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু দর্শক তারা কেন আসলো না? কি করেছে তারা? তাদের যেহেতু দুদক থেকে ডাকা হয়েছিল তারপরেও কেন তারা দুদকে হাজিরা দিচ্ছে না? দর্শক, এই প্রশ্নটা যদি আপনার মনে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা নিউজটি সম্পূর্ণ দেখবেন। এমনকি সেই সাথে আপনারা জানতে পারবেন তারা দেশে আসলে ঠিক কী হতে পারে এবং তারা দেশে না এসে কেন এই বিষয়গুলো মিটমাট করতে চাইছে। দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি বিষয় জানতে চলেছেন, যেখানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল গণমাধ্যমকে। অবশেষে তারা যেই বার্তাটি গণমাধ্যমকে দিয়েছিল সেই বার্তাটিকে কেন্দ্র করে মুখ খুলেছে টিআইবি। দর্শক, তারা সেখানে কি উল্লেখ করেছে বা তারা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে কি বার্তাটি দিতে চেয়েছে বা পুলিশকে কেন্দ্র করে তারা ঠিক কি জানাতে চাইছে, দর্শক আপনারা সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে প্রিমিয়ার ব্যাংকের 4 জন কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। দর্শক, দেশের মধ্যে যখন হাজারো ধরনের নিউজ আমরা জানতে পারছি, ঠিক তখনই আবারও এই 4 জন ব্যক্তিকে বিদেশ যাত্রায় কেন নিষেধাজ্ঞা দেওয়া হলো, তারা ঠিক কি করেছে এবং তাদের কোন ধরনের দুর্নীতির খবর মিলেছে দুদকের কাছে, দর্শক আপনারা সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, সর্বশেষে আপনারা জানতে চলেছেন ডক্টর জাহিদের একটি চাঞ্চল্যকর তথ্য, যেখানে তিনি এই যে পুলিশ সদস্যদের সম্পদের বিবরণী বের হচ্ছে সেই বিষয়টাকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদক যে তদন্ত শুরু করতে যাচ্ছে সে বিষয়ে বেনজির আহমেদের বক্তব্য জানতে চেয়ে দুদক তাকে নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশ প্রথমবার তাকে হাজির হতে বলেছিল এ মাসেরই 5 তারিখে, এবং তার পরিবারের যারা সদস্য মানে তার স্ত্রী কন্যাদেরও হাজির হতে বলেছিল 9 তারিখে। এই 2 দিনে কেউ হাজির হননি তারা, বরঞ্চ তারা উকিলের মাধ্যমে একটা সময় প্রার্থনা করেছেন যে আমাদের কিছুদিন সময় দেওয়া হোক। ঠিক আছে, তাদেরকে 15 দিনের সময় দেওয়া হলো এবং সময় দিয়ে দুদক পরবর্তী তারিখ নির্ধারণ করলো এই মাসের 23 তারিখ মানে আজকে নির্ধারণ করলো বেনজির আহমেদের জন্য, এবং 24 তারিখ মানে আগামীকাল নির্ধারণ করলো তার পরিবারের জন্য যে তোমরা এসে হাজির হয়ে বলো যে এই বিপুল সম্পদ তোমরা কিভাবে অর্জন করলে। তো 23 তারিখে বেনজির আহমেদ হাজির হবেন এটা দুদক আশা করেছিল কিনা জানি না, কথা ছিল সকাল 10টায় এসে তাদেরকে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু দুদক কি ভেবেছিল জানি না। কিন্তু আমি এটুকু নিশ্চিত যে এদেশের সাধারণ মানুষের কেউই ভাবেনি যে বেনজির সাহেব হাজির হবেন, কেউই ভাবেনি এই কারণে যে বেনজির সাহেব এখন কোথায় আছেন সেটাই কিন্তু কেউ খোলামেলা বলছে না, সরকারও বলছে না। বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে যে জুন মাসের 4 তারিখে তারা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু তারা আদৌ দেশ ছেড়ে গিয়েছে কিনা, দেশ ছেড়ে গিয়ে থাকলে উকিলকে কিভাবে সময় চেয়ে তারা উনি পাঠালেন, উকিল কি জানেন সে দেশে আছেন কি নাই, উকিলের সঙ্গে তার যোগাযোগ কিভাবে হয়েছে, এই সমস্ত নিয়ে কোনো প্রশ্ন কেউ করছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা জানে না বেনজির কোথায়, কেউ জানে না। লোকটাকে হাওয়া হয়ে গেল, তাও কেউ জানে না। হাওয়াটা কি ঠিক হলো সেটাও কেউ উত্তর দিচ্ছে না। কিন্তু বেনজির সাহেব হাজির হননি।
এখন হাজির না হয়ে উনি কি করলেন, উনি একটা লিখিত বক্তব্য পাঠালেন যে ওনার সম্পদ কেন উপার্জন করেছেন, কেন কিভাবে উনি সংগ্রহ করেছেন। তো এটা কিন্তু হাজির হওয়ার বিকল্প এটা নয়, কারণ দুদকের যে আইন, সে আইনে তাকে হাজির হতে হবে। হাজির হয়ে সশরীরে হাজির হয়ে ওনাদের কাছে ওনাদের প্রশ্নের জবাব দিতে হবে। তার কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়নি এবং উনি লিখিত বক্তব্য দিয়েছেন। ঠিক আছে, এখন এই যে দিলেন, এখন এই দেওয়াটা কি তাকে কি আরো এক দফা সময় দেওয়া হবে? না, সেটা দেওয়া হবে না। দেওয়া হবে না এই কারণে উনি আরেক দফার সময় বাড়িয়ে চান নাই, উনি আর সময় চান নাই। তার মানে উনি আসলে এই দুদকের কাছে যে হাজিরা দিতে হবে, দুদকের যে চিঠি, দুদকের যে চাহিদা তার প্রতি, দুদকের যে নির্দেশনা তার প্রতি, তাকে উনি আসলে পাত্তাই দেননি। ওনার কাছে দুদক কোনো বিষয় না, উনি দুদককে পাত্তা না দিলে ওনার চলবে বলে উনি মনে করছেন। এবং দুদক চালান কি করবে এই ব্যাপারে দুদকের যে আইনজীবী আছে খুরশিদ আলম খান, উনি খুব স্পষ্ট করে বলেছেন যে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে, তদন্ত অলরেডি শুরু হয়ে গেছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে, মানে প্রমাণ দুদক অলরেডি পেয়েছে। তাহলে এখন বেনজির সাহেবকে এসে বলতে হবে যে এটা কেন অবৈধ নয়, ওনার লিখিত বক্তব্যের কোনো মূল্য নাই। এবং খুরশিদ আলম খান তার এই যে না আসাটা, এই না আসারও একটা বিষয়ে একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে বেনজির আহমেদ নির্ধারিত সময়ের মধ্যে দুদকে হাজির হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে যে তার কোনো বক্তব্য নেই। তার মানে ওনারা ধরে নিচ্ছেন ওনার অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে বেনজির আহমেদের কোনো বক্তব্য নেই। গুড। এখন এই ব্যাপারে দুদকের যিনি সচিব আছেন খুরশেদা ইয়াসমিন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন বেনজিরের না আসার বিষয়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটা ওনারা স্পষ্ট কথা, কারণ আইন ও বিধিতে কি আছে, এই যেগুলি খুরশিদ আলম খান বললেন এটাই। তবে এই লিখিত বক্তব্যের ব্যাপারে এই দুদকের সচিব বলেছেন যে সশরীরে হাজির না হলেও শুক্রবার আইনজীবীর মাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির তার বক্তব্য পাঠিয়েছেন। তবে হাজির হওয়ার সঙ্গে সেই বক্তব্যের প্রাসঙ্গিকতা নেই বলেও তিনি জানান। এই হলো গিয়ে বেনজির আহমেদের উপস্থিত হওয়া না হওয়া এবং লিখিত বক্তব্য, এসব নিয়ে দুদকের কর্মকর্তাদের মূল্যায়ন এবং বক্তব্য। এখন আইন তার নিজের গতিতে চলবে, দুদক অনুসন্ধান করবে। যে সমস্ত তদন্ত তারা করেছে তারা বলেছে অলরেডি যে কিছু কিছু প্রমাণ তারা অলরেডি পেয়ে গেছে, আরও প্রমাণ হয়তো পাবে কি পাবে না আমি জানি না, কি আমরা হয়তো দুদিন পরে জানতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। তাহলে এটা কিন্তু কেবল ওনার একটা ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে না, এটা কিন্তু পুরো বিভাগের জন্য একটা কলঙ্ক হিসেবে আবির্ভূত হবে। এবং পাশাপাশি তাকে এরকম বেপরোয়া দুর্নীতি করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই দায় কিন্তু কিছুটা হলেও উনি যে সময় এই ক্ষমতায় ছিলেন, সেই সময় যারা ক্ষমতায় ছিলেন যে সরকার, মানে বর্তমান যে আওয়ামী লীগ সরকার, তাদেরকেও কিন্তু তার ভাগিদার হতে হবে, কারণ তারা দেখেও না দেখার ভান করেছেন। আর এরই মধ্যে আমরা কিন্তু দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী তাকে সাফাই গেতে শুনেছি বেনজিরের পক্ষে, যে বেনজির সাহেব কীভাবে ইউএনের ছিলেন, ওই মিশনে ছিলেন, থেকে টাকা উপার্জন করেছেন, সেটা দিয়ে হয়তো ওনারা বাড়িয়েছেন। এই ধরনের নানা ব্যাখ্যা ওনার মুখে শুনেছি, যেগুলো নাকি সাধারণ মানুষ হিসাবে আমাদেরকে আহত করেছে। বড় পুলিশ কর্তাদের পরে, বড় পুলিশ কর্তা বলতে আমি জনাব বেনজির এবং জনাব আসাদুজ্জামান মিয়াকে বুঝিয়েছি, তারপরে একজন মাঝারি পুলিশ কর্তার জমিদারির খবর এসছে। এটা নিয়ে একটু কথা বলা দরকার আছে। এবং পুলিশের সাম্প্রতিক তাদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার মাঠে নেমেছে। তারাও পুলিশের সংবাদ নিয়ে আপত্তি জানিয়েছে, যেভাবে হচ্ছে সেটা নিয়ে আমাদের জানার কথা। কিছুদিন আগেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হুমকি দিয়েছিল রীতিমতো। এবার তাদের পাশে তাদের মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দাঁড়িয়েছে এবং সেই দাঁড়ানো নিয়ে কি দাঁড়িয়ে তাকিয়ে কী বলেছে সেটা এবং তাদের এই দাঁড়ানো নিয়ে আমরা আসলে কি বুঝতে পারি, এটা ভবিষ্যতে আমাদের জন্য খুব বড় একটা অ্যালার্মিং বিষয়। তার চাইতে অ্যালার্মিং বিষয় হচ্ছে এই লোকগুলোর পাশে দাঁড়ানো, মানে এগুলোকে এখন আর ব্যক্তিগত অপরাধ হিসাবে না বলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি ছিল সেটা ধরে আমি খুঁটিনাটি ধরে 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 দেখিয়েছি, তারা এটাকে অন করছেন। তারা এই ব্যক্তিগত করাপশনগুলোকে বলার চেষ্টা করছেন যে এটা পুলিশ বাহিনীর উপর। তার মানে আপনারাই স্বীকার করছেন পুলিশ বাহিনী সিস্টেম্যাটিকলি এবং প্রতিষ্ঠান হিসাবেই এই ধরনের করাপশনে জড়িত হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠে নেমেছে। ওই যে বললাম মনোবলের কথা, হ্যাঁ মনোবলের সমস্যা হচ্ছে। আমি এই কথাটা বহুবার বলেছি। বেনজিরের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রথম যখন কথাবার্তা হচ্ছে আমি বলেছিলাম যে তাকে দুদকে ডাকা হবে না। পরে যখন ডাকা হলো এবং এটা নিয়ে বাধ্য হলো, তার মানে আমি তখন আমার ধারণা হয়েছে সরকার বাধ্য হয়েছে, কিন্তু ওটা সরকারের পক্ষে যায় না। আমরা অনেকে মনে করেছি এটা নিয়ে সরকার আসলে খেলছে। স্ট্রং, আপনি যেই লোকটা আপনাকে
চোখ বন্ধ করে সার্ভিস দিল আপনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সেই মানুষটার বিরুদ্ধে যখন ব্যবস্থা নেন, তার দুর্নীতি প্রকাশ্যেই চলে আসে এবং সেটার ভিত্তিতে ব্যবস্থা নেন, তখন একটা জিনিস খুব স্পষ্ট, সেই মানুষটা পরিণতি দেখে অন্য পুলিশের মনোবল নষ্ট হবে। কিসের মনোবল? উনি যেই মনোবল দিয়ে বিরোধী দলকে ইচ্ছা মতো ঠেঙিয়েছেন, ওই ঠেঙানোর পথগুলোতে যেতে চান, সেখানে যাওয়া নিয়ে তার কনফিউশন তৈরি হবে, তার কিছুটা ভীতি তৈরি হবে। এখন যখন পুলিশের এরকম বিভিন্ন, এরপর যখন আসাদুজ্জামান মিয়ার এটা বেরোলো, তখন আরও ভয় এখন তৈরি হবে, আর কার বের হয়, আমি তাহলে এখন সার্ভ করে আমি যা যা পাচ্ছি সেটা নিয়ে আমার কি হবে। এবং ওই যে বলছি, এই ভয়টা হয়তো এখন পাওয়া শুরু করেছেন। আচ্ছা, এতদিন পর্যন্ত তো সোফার রিটায়ার্ডদের কথা ছিল, এই যে একজন ডিআইজির কথা বললাম, উনি তো সার্ভিং, এখন সার্ভিং অফিসারদের উপর যদি এটা আসা শুরু করে তাহলে কি হবে? এইরকম নানা ভীতি যখন তার মধ্যে ঢুকবে, তার মনোবলের সমস্যা হবে। সুতরাং পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা আছে আমার ধারণা। এবং পুলিশ বাহিনী বলতে সহি পুলিশ অফিসার খুঁজলে তো আমরা আসলে তেমন কিছু পাবো না, খুব ছোট পার্সেন্টেজ, প্রায় সবই তাই, ব্রুট মেজরিটি আমরা বলি, তাই তারা। সুতরাং ওটাদেরই যদি মনোবল ভেঙে যায়, এটা আদতে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাওয়া হয়। সুতরাং এটা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যেতে পারে, ওই মনোবল যে মনোবল দিয়ে তারা একটা বিভৎস স্বৈরাচারকে ক্ষমতায় রাখে, মানুষের উপরে জুলুম করে। এই সরকারকে ক্ষমতায় রাখতে মানুষের উপর জুলুমটা যেহেতু মূলত পুলিশের হাত দিয়ে হয়, এই জুলুমের সরাসরি পার্ট তারা সরাসরি তাদের হাতে এক্সিকিউটেড হয়। যে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা, যে মানুষকে ধরে নিয়ে যান, টর্চার করেন, কাস্টাডিতে খুন করেন, গুম করেন, আপনারা পুলিশরা করেন। এই মনোবলটায় সমস্যা হতে পারে। এবং একটার পর একটা যখন আসছে, এখন লাজ লজ্জার মাথা খেয়ে আমি আগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের স্টেটমেন্টটা সম্পর্কেও বলেছি, এবং একইভাবে আমি দেখলাম যে সরকারপন্থী সাংবাদিক যে সংগঠন, তারা পর্যন্ত এটাকে প্রটেস্ট করছে কেউ। আর এখন যেটা আসছে, এখন যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে, এটাও প্রটেস্টেড হওয়া উচিত, একই রকম কথা। এবং এই অন্যায়, এই দুর্নীতি, এটার পক্ষ নিয়ে তারা তাদের নিজেদের অবস্থানকে, মানে এখন মন্ত্রণালয় ধরে আমরা বলবো, অবস্থানকে অত্যন্ত নেগেটিভ জায়গায় নিয়ে যাচ্ছেন। কিন্তু তাদেরকে এটা করতে হচ্ছে, আবারও বলছে, তারা তো বোকা নন যেটা করে ভুল হচ্ছে, কিন্তু তাদেরকে এটা করতে হচ্ছে। কোনো একদিন এই নিউজগুলোর উপরে সিরিয়াস রেস্ট্রিকশন আসবে, শুধু মেইন স্ট্রিম না, যারা অলটারনেটিভ মিডিয়া, মানে আমাদের এখন যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, সেগুলোর উপরে চাপ তৈরি হবে। কারণ যে বলছে, মনোবল কিন্তু ভেঙে দেওয়া যাবে না। এই সরকার ক্ষমতায় আছে আসলে এই করাপ্ট বিভিন্ন জায়গার কিছু মানুষের মনোবল অটুট থাকার কারণে। এটা ব্যবসায়ী, এটা প্রশাসন, এটা পুলিশ, এটা তার রাজনৈতিক দলের ক্যাডার বাহিনী, তাদের ওই মনোবলটা যতদিন আছে। এখন এই পুলিশের উপর এই ঘটনাটা আসলে শুধু পুলিশের মনোবল ভেঙে দিচ্ছে তা না, এটা অন্যান্য যারা এই ক্ষমতা রাখার রোল প্লে করে, এটা প্রশাসন হতে পারে, এটা কিছু ব্যবসায়ী অলিগার্ক হতে পারে, এটা ইভেন পলিটিক্যাল পার্টির লোকজন হতে পারে, তার দলের লোকজন হতে পারে, তার দলের মাস্তান ক্যাডাররা হতে পারে। তারা দেখছে এত বড় বড় রথী মহারথীরা সাইজ হয়ে যাচ্ছে, আমার কি হবে? সুতরাং তাদের এই মনোবল অটুট রাখার জন্য এইসব সংবাদ প্রকাশ বন্ধ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিক বলেছে, যদি তারা মনোবল বলতে ভিন্ন কথা বোঝায়, কিন্তু এক অর্থে তারা সঠিকই বলেছে। সুতরাং সামনে আমরা দেখব দেশের সংবাদ মাধ্যমের উপরে শক্ত কোনো চাপ এসে হাজির হচ্ছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা, টিআইবি বলছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, শুধু না, আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলো এখন উদ্বেগ প্রকাশ করছে যে এইভাবে বিবৃতি দিয়ে আসলে পুলিশের যে দুর্নীতি এবং নির্দিষ্ট কিছু কর্মকর্তা, যাদের কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এই ধরনের বিবৃতিতে এক ধরনের প্রোটেকশন পায় সেই ব্যক্তিগুলো। তো এই কারণেই অ্যাসোসিয়েশনের বিবৃতি সাংঘাতিকভাবে নিন্দিত হচ্ছে বিভিন্ন পর্যায়ে। তাদের বিবৃতিতে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। বিষয়টিকে সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পুলিশ বাহিনী একাংশের দুর্নীতি সুরক্ষা প্রদানের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। টিআইবির পক্ষ থেকে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে উট পাখির আচরণসমূহ উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সাবেক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে দেয়া বিবৃতিটি পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ কর্মকর্তাদের সংগঠনের এমন বিবৃতি যে দুর্নীতির দায়ে অভিযুক্তদের সুরক্ষা প্রদানের একটি সুপরিকল্পিত প্রক্রিয়া, এমন মনে হওয়া মোটেও অমূলক নয়। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সংগঠনের এই বিবৃতি একদিকে যেমন সংবিধান স্বীকৃত স্বাধীন সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি ও গণমাধ্যমের কণ্ঠরোধের প্রচেষ্টা, অন্যদিকে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিতের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মূলত বাস্তবতাকে অস্বীকার করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে উট পাখির মতো বালিতে মুখ গুজে রাখার চেষ্টা চালাচ্ছে, এমন মন্তব্য করা মোটেও অত্যুক্তি হবে না। গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এমন বক্তব্যকে বালখিল্যতার শামিল বলে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, পুলিশের সাবেক শীর্ষ কর্তাদের দুর্নীতির যে বিশাল, অস্বাভাবিক ও অনেকাংশে উৎকট খতিয়ান আমরা গণমাধ্যমের কল্যাণে জানতে পারছি, সে সকল সংবাদকে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার খরা
শক্তিতে থামানোর চেষ্টা করা পুলিশের মতো একটি দায়িত্বশীল সংস্থার ভাবমূর্তি সুরক্ষায় নিজেদের সক্ষমতা ও সৎসাহস নিয়ে প্রশ্ন জন্ম দেয়। এমন স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট যুক্তির বদলে বিপুল দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ জানা যাচ্ছে তার জন্য বিব্রতকর বোধ করে স্বপ্রণোদিত হয়ে পুলিশের তরফ থেকে নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তে সহায়তার ঘোষণা দিলে তা বাহিনীর দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছার দৃষ্টান্ত স্থাপন করতো। তা একদিকে যেমন পুলিশের ভাবমূর্তির জন্য সহায়ক হতো, অন্যদিকে পুলিশের প্রত্যাশিত পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন দুর্যোগ সংকট মোকাবেলা ও মানব সেবায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই এবং এই জন্য পুলিশ বাহিনী যৌক্তিকভাবেই প্রশংসার দাবিদার। কিন্তু পুলিশের এই ভূমিকাকে দুর্নীতির তথ্য গোপনের মাধ্যমে অবৈধতা প্রসারের লাইসেন্স হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সংগ্রাম, দুর্যোগ কিংবা সংকটে পুলিশের অবদানকে আমরা শুধু স্বীকার করি না, প্রশংসার সঙ্গেও স্মরণেও রাখি। কিন্তু দুর্নীতির দায় যারা অভিযুক্ত, যাদের নামে শত শত বিঘা জমি থাকা রিপোর্ট প্রকাশ হচ্ছে, সেগুলো কি হবে? সেগুলো কি তদন্ত চলবে না? সেগুলোর ব্যাপারে কি রিপোর্ট প্রকাশ হবে না? পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে অবশ্যই আবার উচিত তাদের বৈঠক ডেকে এগুলো ব্যাপারে পুনর্মূল্যায়ন করা। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির 4 কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক শহীদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট মুশফিকুল আলম, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদি হাসান সরকার। তারা সবাই ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখায় কর্মরত আছেন। জানা গেছে ওই 4 কর্মকর্তার বিরুদ্ধে জাল জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 43টি সন্দেহভাজন তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় 3,000 কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর ও আত্মসাৎ সহ মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধান চলছে। এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।